তাহলে আজকে আমরা যে টপিকটা পড়ব দ্যাট ইজ উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। আমাদের উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের চিন্টন অ্যাবে নামে যে কবিতাটা আছে সেটা হচ্ছে আমাদের আজকের টপিক। ওকে, তো অ্যাজ ইউজুয়াল আমরা যেমন প্রত্যেকটা টপিক পড়তে গিয়ে প্রত্যেকটা রাইটার সম্পর্কে একটা ব্যাকগ্রাউন্ড ডিটেল জেনে নিই, ঠিক সেরকম এখানেও আমরা প্রথমে ওয়ার্ডসওয়ার্থ সম্পর্কে জানব, তারপর আমরা এই যে কবিতাটা টিন্টন অ্যাবে পোয়েমটা সম্পর্কে আমরা জানবো। তো দেখো, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ তিনি হচ্ছেন বিগিনার অফ রোমান্টিক পিরিয়ড। এটা আমরা প্রত্যেকেই জানি। তার জন্ম হচ্ছে 1770, মৃত্যু হচ্ছে 1850। আমরা রোমান্টিক পোয়েট্রি বা রোমান্টিক মুভমেন্ট যদি লক্ষ্য করি, আমরা ওয়ার্ডসওয়ার্থকে সবচেয়ে ওপরে পাই, কারণ ওয়ার্ডসওয়ার্থ এবং কোলরিজ এনারা হচ্ছেন পায়োনিয়ারিং ফিগার অফ রোমান্টিক মুভমেন্ট। এনাদের হাত ধরেই আজকে আমরা যে রোমান্টিক মুভমেন্ট পাচ্ছি, সেই রোমান্টিক মুভমেন্ট ফ্লোরিশ করেছিল। কারণ দেখো, আমরা পড়েছি 1798 ওয়ার্ডসওয়ার্থ এবং কোলরিজের যে জয়েন্ট ভেঞ্চার লিরিক্যাল ব্যালাডস, সেই লিরিক্যাল ব্যালাডস পাবলিশড হলো, এবং লিরিক্যাল ব্যালাডস পাবলিকেশনের ডেটটাকেই ধরা হয় দ্য বিগিনিং অফ রোমান্টিক লিটারেচার। কারণ সেখানে তারা নতুন ধরনের কবিতা নিয়ে আলোচনা করলেন, যে কবিতাগুলো এতদিন আলোচনা হয়নি, যেখানে আমরা নেচারকে দেখতে পেলাম, যেখানে আমরা সিম্পলিসিটি দেখতে পেলাম, যেখানে আমরা ইমাজিনেশন দেখতে পেলাম, যেখানে আমরা একটা সেন্সিবিলিটি দেখতে পেলাম, যেখানে আমরা পাস্টকে গ্লোরিফিকেশন দেখতে পেলাম, যেখানে আমরা একটা পাস্তোরাল, একটা গ্রাম্য দৃশ্য পেলাম। এগুলোই তো রোমান্টিসিজমের বৈশিষ্ট্য, তাই না? নতুন ধরনের একটা রাইটিং, নতুন ধরনের একটা আলোচনা যেটা রোমান্টিক পিরিয়ডে ঘটলো, সেটা আমরা ওয়ার্ডসওয়ার্থ এবং কোলরিজ তাদের যে রাইটিং যেগুলো পাবলিশড হলো লিরিক্যাল ব্যালাডসে 1798, সেগুলোকে আমরা ভালো করে দেখতে পেলাম। আমরা ওয়ার্ডসওয়ার্থকে বলতে পারি দ্য বিগিনার অফ দ্য রোমান্টিক মুভমেন্ট অর দ্য পায়োনিয়ার অফ দ্য রোমান্টিক মুভমেন্ট। সেই ওয়ার্ডসওয়ার্থ, তার জন্ম 1770, মৃত্যু হচ্ছে 1850। ওকে, এবং তিনি হচ্ছেন রোমান্টিক পিরিয়ডের যে পোয়েটসগুলো রয়েছেন, সেই পোয়েটসগুলোর মধ্যে ফার্স্ট জেনারেশন অফ দ্য রোমান্টিক পোয়েটস। এটা আগের দিনও আমরা দেখো বায়রন যখন পড়লাম, বায়রন পড়তে গিয়েও আমি তোমাদের বললাম যে রোমান্টিক পিরিয়ডের 3টে জেনারেশন, একটা যে ফার্স্ট জেনারেশন, একটা যে সেকেন্ড জেনারেশন, একটা যে মাইনর পোয়েটস। তো ফার্স্ট জেনারেশনে আমরা ওয়ার্ডসওয়ার্থ, কোলরিজ আর রবার্ট সাউথে, এই তিনজনের নাম পাই। কেন ফার্স্ট জেনারেশন বলছি? কারণ এনারা প্রথম দিককার কবি, এনারা রোমান্টিক পিরিয়ডের প্রথম দিককার কবি, সেই কারণে ফার্স্ট জেনারেশন বলছি। তারপর কিটস, বায়রন, সেলি, ওনারা এই যে ওয়ার্ডসওয়ার্থ, কোলরিজ, সাউথে এনাদের পর এসেছেন, এনাদের চেয়ে জুনিয়র, সেই কারণে আমরা তাদেরকে সেকেন্ড জেনারেশন অফ দ্য রোমান্টিক মুভমেন্টস বলছি বা রোমান্টিক পোয়েটস বলছি। ওকে, তাহলে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে আমরা ফার্স্ট জেনারেশন অফ রোমান্টিক পোয়েটস বলছি, এবং তাকে আমরা যে বিষয়টায় আখ্যা করে থাকি দ্যাট ইজ প্যানথেইস্ট। তাকে আমরা কি বলি? যে তিনি হচ্ছেন একজন প্যানথেইস্ট। প্যানথেইস্ট কথার অর্থ কি বাবা? প্যানথেইস্ট কথার অর্থ হলো এ প্রিস্ট অফ নেচার, প্রকৃতির পূজারী। অর্থাৎ এই যে প্রাকৃতিক বলতে কোনগুলো? আমাদের দেখো চারিপাশের যে পরিবেশ রয়েছে, আমাদের গাছপালা, নদ নদী, পাহাড় পর্বত, সমুদ্র, আকাশ, সন্ধেবেলা, সূর্যাস্ত, সূর্যোদয়, এগুলো সবই তো প্রকৃতির বিষয়। তাহলে যিনি এই প্রকৃতির মধ্যে, প্রাকৃতিক বিষয়ের মধ্যে একটা লিভিং এন্টিটি খুঁজে পাবে, এবং প্রকৃতি তার কাছে অ্যাজ এ গডেস প্রেজেন্ট হবে, তাকে আমরা প্যানথেইস্ট বলতে পারি।
তো আমাদের উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, তার কবিতা যদি আমরা পড়ি, তার কবিতাতে আমরা প্রকৃতিকে একটা লিভিং এন্টিটি হিসাবে দেখতে পাই। তার কবিতায় নেচার সবসময় পার্সনিফাইড হয়ে থাকে। দেখবে ওয়ার্ডসওয়ার্থ যখনই তোমরা লিখবে নেচার, কিন্তু নেচারের এন্ডটা ক্যাপসে লিখতে হবে তোমাদের। ওয়ার্ডসওয়ার্থের কবিতায় যখন তুমি নেচার লিখবে, নেচারের এন্ডটাকে তোমাকে কি করতে হবে? ক্যাপসে লিখতে হবে। তুমি যখন নোটসে ব্যবহার করবে নেচার, ওয়ার্ডসওয়ার্থের নোটস লিখবে তিনটা ন্যাবের সম্পর্কে, তখন নেচারের এন্ড কিন্তু তোমাকে সবসময় ক্যাপসুলকে দিতে হবে। ওয়াই? কারণ নেচারকে তিনি পার্সনিফাই করেছেন, নেচারকে তিনি একটা লিভিং এন্টিটি হিসাবে দেখিয়েছেন। তাকে আমরা প্যান্থেইস্ট শুধুই বলছি না, তার পেছনে একটা কারণ আছে। কারণটা হচ্ছে এটাই, নেচার তার কাছে একটা লিভিং এন্টিটি, নেচার তার কাছে একটা গডেস। কারণ প্রত্যেকটা রোমান্টিক পোয়েট নেচারকে এক একভাবে প্রেজেন্ট করেছেন। আমরা দেখো বায়রন পড়েছি, বায়রনে আমরা নেচারকে একটা লিবার্টি হিসাবে পেয়েছি। আমরা সেলিকে পড়েছি, সেলিকে আমরা রেবেলিয়ন হিসাবে পেয়েছি, নেচারের মাধ্যমে তিনি রেবেলিয়াস একটা ব্যাপার দেখাচ্ছেন। আমরা কিডস পড়েছি, কিডসকে পড়ে আমরা নেচারকে একটা বিউটি হিসাবে দেখেছি। আমরা যখন কোলরিজ পড়েছি, কোলরিজের কাছে নেচারকে আমরা সুপার ন্যাচারাল বিং হিসাবে দেখেছি। ঠিক সেই রকমই ওয়ার্ডসওয়ার্থের কাছে আমরা ওয়ার্ডসওয়ার্থের যখন রিপ্রেজেন্টেশন দেখব, তখন আমরা দেখতে পাবো নেচার ইজ এ লিভিং এন্টিটি। নেচার কোনো মৃত বা কোনো জড়বস্তু নয়, নেচার হচ্ছে একটা জীবিত জলজ্যান্ত ব্যাপার, যেটাকে আমরা ভালো করে যদি উপভোগ করি, তাহলে সেই নেচারকে আমরা চোখের সামনে দেখতে পাবো। সে যেন আমাদের সাথে কথা বলবে, সে যেন আমাদের সাথে ঘুরে বেড়াবে। আর অ্যাকচুয়ালি তো সেটাই। নেচার তো দেখো, যদি আমরা ডাইরেক্টলি তাকিয়ে দেখি, তাহলে আমরা বলবো হয়তো নেচারের প্রাণ নেই, নেচারের আবার প্রাণ কি করে থাকতে পারে। কিন্তু যদি আমরা মেটাফরিক্যালি নেচারকে বিচার করি, তাহলে কিন্তু আমাদেরও মনে হবে যেন প্রকৃতির মধ্যে একটা প্রাণ সঞ্চার রয়েছে, তাই না? তো আমাদের এই যে ওয়ার্ডসওয়ার্থ, তিনি প্রকৃতিকে একটা লিভিং এন্টিটি হিসাবে দেখিয়েছেন এবং প্রকৃতির কাছ থেকে তিনি ইন্সপায়ার্ড হয়েছেন। প্রকৃতির কাছ থেকে প্রত্যেকটা রোমান্টিক পোয়েট ইন্সপায়ার্ড হয়েছে। কারণ নেচার হচ্ছে সোর্স অফ ইন্সপিরেশন। নেচার মানুষকে ইন্সপায়ার করে। আমাদের বাস্তব জীবনেও তাকিয়ে দেখবে, আমরা যখন দীর্ঘদিন একটানা আমাদের জীবনে বোর হয়ে যায়, তখন দেখবে আমরা ভ্রমণ করতে যাই। আমরা কোথায় ভ্রমণ করতে যাই? কেউ পাহাড়ে যায়, কেউ জঙ্গলে যায়, কেউ সমুদ্রে যায়। তাহলে এই যে পাহাড়, জঙ্গল, সমুদ্র, এগুলো সবই তো নেচার। তাহলে নেচারের মধ্যেই রয়েছে কোয়ালিটি যে আমাদের কাম করতে পারবে, শান্ত করতে পারবে। একটা কামনেস, একটা ইন্সপায়ার্ড ইমোশন আমরা কার কাছ থেকে পাবো? নেচারের কাছ থেকে পাবো। নেচার ছাড়া আমাদের মানে ইন্সপিরেশন পাওয়াটা মুশকিল। ওকে, তিনি কোন কোন কবিতার জন্য বিখ্যাত বাবা? এই ওয়ার্ডসওয়ার্থ, দ্য প্রিলিউড, লিরিক্যাল ব্যালাডস, দ্য লুসি পোয়েমস, রেজলিউশন অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড ইন্টারনাল। এগুলো হচ্ছে তার বিখ্যাত কালেকশন। লিরিক্যাল ব্যালাডস একটা কালেকশন, এখানে টোটাল 23টা কবিতা আছে, তার মধ্যে 19টা ওয়ার্ডসওয়ার্থের লেখা আর 4টে কোলরিজের লেখা। এটা হচ্ছে একটা কালেকশন অফ পোয়েমস, অর্থাৎ কবিতার বই। 23টা কবিতা আছে, 19টা ওয়ার্ডসওয়ার্থের, 4টে কোলরিজের। প্রিলিউড একটা কবিতা, লুসি পোয়েমস 5টা কবিতার সমাহার। এই যে লুসি পোয়েমস, এর আন্ডারে 5টা কবিতা আছে। রেজলিউশন অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স, এটা একটা ইন্ডিপেন্ডেন্ট কবিতা। আর তিনটা ন্যাবে তোমাদের যেটা সিলেবাসে দেওয়া আছে সেটা আরেকটা কবিতা। তাহলে এই যে ওয়ার্কগুলো, এই ওয়ার্কগুলোর জন্য ওয়ার্ডসওয়ার্থ কিন্তু আমাদের কাছে বিখ্যাত হয়ে আছে। তাছাড়া আমরা যদি ওয়ার্ডসওয়ার্থের অ্যাচিভমেন্ট দেখি, তাহলে আমরা কি দেখতে পাই? হি ওয়াজ এ পোয়েট লরিয়েট। তিনি একজন পোয়েট লরিয়েট ছিলেন, ইংল্যান্ডের সভাকবি, 1843 থেকে আনটিল হিজ ডেথ, অর্থাৎ 1843 থেকে তার মৃত্যু সাল অবধি তাকে আমরা ইংল্যান্ডের পোয়েট লরিয়েট হিসাবে দেখতে পাই। তাহলে পোয়েট লরিয়েট এটা একটা সম্মানীয় পদ। দেখো আমরা জানি
ইংল্যান্ড বরাবরই রাজতন্ত্র, ইংল্যান্ডে এখনো রাজতন্ত্র আছে, তবে রাজতন্ত্রটা ওরা সম্মানীয় পদে রেখেছে এখন। যদিও ইংল্যান্ডে এখন ডেমোক্রেসি, সেখানে প্রধানমন্ত্রী রয়েছে, পলিটিক্যাল পার্টিজ রয়েছে, বাট ইংল্যান্ডে যে রাজতন্ত্র, সেই রাজতন্ত্র কিন্তু বরাবরই রয়েছে। এখনো অবধি ইংল্যান্ডের রাজা রানী রয়েছে, কারণ ইংল্যান্ডের মানুষদের একটা বিলিফ আছে যে ওই বাকিংহাম প্যালেসে রাজা রানী থাকে বলে ইংল্যান্ডের আমজনতা শান্তিতে রাত্রিবেলায় ঘুমোতে পারে এবং শান্তিতে দিন যাপন করতে পারে। এটা ওদের বিলিফ, ওরা বিশ্বাস করে, ওরা এই ট্র্যাডিশনে বিশ্বাস করে যে রাজা রানী আমাদের রয়েছেন বলে আমাদের যে ইংল্যান্ড সেটা এখনো অবধি কোনো বিপদে পড়েনি। তো সেই রাজতন্ত্র ইংল্যান্ডে বরাবরই। আর ওয়ার্ডসওয়ার্থ যে সময় বিলং করছেন তখন তো আর ইংল্যান্ডে ডেমোক্রেসি ছিল না, সেই সময় রাজতন্ত্র রাজা রানীদেরই ইফেক্ট বা প্রভাব ছিল। তাহলে সেই সময় আমাদের এই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে কি করা হয়, পোয়েট লরিয়েটশিপ দেওয়া হয়। পোয়েট লরিয়েটশিপ কি বাবা? এক ধরনের সম্মান, অর্থাৎ সভা কবি যাকে বলি আমরা। দেখবে বিভিন্ন রাজা মহারাজাদের তোমরা যদি সভাটাকে লক্ষ্য করে দেখো, সেখানে পাবে যে সেখানে একজন মানে সভাসদ থাকতো, একজন মন্ত্রী থাকতো, একজন রাজগুরু থাকতো, সেখানে একজন কবি থাকতো, একজন শিল্পী থাকতো। রাজারা এরকম বিভিন্ন মানুষকে রাখতো, গায়ককে রাখতো, একজন মিউজিশিয়ানকে রাখতো। ঠিক সেই রকমই ওয়ার্ডসওয়ার্থ এই পোয়েট লরিয়েটশিপ, এই যে সম্মানটা, সেটা ইংল্যান্ডের রাজতন্ত্র থেকে পান 1843-তে, এবং তার মৃত্যু অবধি এই সম্মানটা ছিল। তিনি যখন 1843-তে এই সম্মানটা পাচ্ছেন তখন অলরেডি কুইন ভিক্টোরিয়া রানী হয়ে গেছেন ইংল্যান্ডের। কারণ আমরা জানি 1837-এ কুইন ভিক্টোরিয়া ইংল্যান্ডের রানী হন এবং তার রাজত্ব 1901 অবধি চলে। কুইন ভিক্টোরিয়া 1837-এ ইংল্যান্ডের রানী হন এবং তার রাজত্ব 1901 অবধি চলে। ওয়ার্ডসওয়ার্থকে যখন বানানো হচ্ছে পোয়েট লরিয়েট, তখন ওয়ার্ডসওয়ার্থ মানে অলরেডি ভিক্টোরিয়ান পিরিয়ড ঢুকে গেছে এবং কুইন ভিক্টোরিয়া তাকে এই পোয়েট লরিয়েটশিপ দিচ্ছে। বুঝতে পেরেছো? দেখো, যে পয়েন্টটা আমি প্রথমেই বলেছিলাম এটা আমি এখানে লিখেও দিয়েছি, যে হি উইথ দ্য হেল্প অফ এস.টি. কোলরিজ begins the romanticism in English literature. তাহলে কোলরিজের সাথে তিনি কোলাবোরেট করে রোমান্টিক বা রোমান্টিসিজম এই মুভমেন্টটাকে চালু করছেন। কারণ ওই যে লিরিক্যাল ব্যালাডসের কথা বললাম 1798-এ পাবলিশড হচ্ছে, লিরিক্যাল ব্যালাডস 1798-এ পাবলিশড হচ্ছে। এবার দেখো, এই রোমান্টিক পিরিয়ডের আগের পিরিয়ডটা নিও ক্লাসিক্যাল পিরিয়ড, যেখানে ক্লাসিসিজমকে গুরুত্ব দেওয়া হতো, যেখানে ক্লাসিক্যাল রাইটারদের ফলো করে লেখালেখি হতো। তো হঠাৎ করে তার থেকে একটা আলাদা রকম লিটারেচার লেখা হতে শুরু করলো, তাই না? হঠাৎ করে নেচারের কথা, হঠাৎ করে আমরা সিম্পলিসিটির কথা খুঁজে পেলাম। 1798-এ লিরিক্যাল ব্যালাডস পাবলিশড হওয়ার পর আমরা নতুন ধরনের কবিতা পেলাম। অর্থাৎ নিউ ক্লাসিক্যাল এজে আমরা কি দেখতাম, এপিক লেখা হচ্ছে, মক এপিক লেখা হচ্ছে, ক্লাসিক্যাল রাইটারদের অনুকরণ করে লেখা হচ্ছে, হায়ার ক্লাসের কথা বলা হচ্ছে, একটা হাইলি এলিভেটেড সাবজেক্ট ম্যাটার নিয়ে ডিল করা হচ্ছে। কিন্তু যখনই ওয়ার্ডসওয়ার্থ কোলরিজ কবিতা লিখতে শুরু করলেন, তারা টোটালি যে কবিতার ভাষা, কবিতার থিম, কবিতার পারপাস সব কিছুকে চেঞ্জ করলেন। তারা নেচার, তারা সিম্পলিসিটি, এই বিষয়গুলোকে নিয়ে এলেন। তাহলে এইগুলো তো নতুন, এইগুলো তো ইংল্যান্ডে সেই সময় নতুন। তাহলে এইগুলোই হচ্ছে আমাদের রোমান্টিসিজম। কারণ রোমান্টিসিজমের আমি ডেফিনেশন তোমাদের বুঝিয়েছিলাম যে রোমান্টিসিজম কথার অর্থ হচ্ছে লাভ ফর নেচার, প্রকৃতির প্রতি ভালোবাসা। এর প্রকৃতির প্রতি ভালোবাসা থাকলেই তোমার অটোমেটিক্যালি বাকি জিনিসগুলো থাকবে। তোমার মধ্যে সেন্সিবিলিটি থাকবে, তোমার মধ্যে ইমাজিনেশন থাকবে। তুমি যদি প্রকৃতিকে ভালোবাসতে পারো তুমি অটোমেটিক্যালি ইমাজিনেটিভ হবে, আর তুমি প্রকৃতিকে ভালোবাসতে না পারলে তুমি কখনোই ইমাজিনেটিভ হতে পারবে না, তাই না? তাই ওয়ার্ডসওয়ার্থ এই কারণে এতটা বিখ্যাত।
ওয়ার্ডসওয়ার্থ এই কারণে এতটা বিখ্যাত। এই ওয়ার্ডসওয়ার্থই তো বলেছেন কবিতা সম্বন্ধে তার যে সংজ্ঞা, সেই সংজ্ঞাটা দিয়েছেন, পোয়েট্রি ইজ দ্য স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিংস। তিনি কি বলছেন? পোয়েট্রি ইজ দ্য স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিংস। ভেবে দেখো কত সুন্দর কথা, যে কবিতা কি? কবিতা হচ্ছে আমাদের যে ফিলিংস গুলো রয়েছে, মনের যে অনুভূতিগুলো রয়েছে, সেই অনুভূতিগুলোকে ঝরঝরিয়ে প্রকাশ করা। পোয়েট্রি ইজ দ্য স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিংস, ইমোশনস রিকালেক্টেড ফ্রম ট্রাঙ্কুইলিটি। অর্থাৎ তোমার ইমোশনগুলো, যেগুলো তোমার মনের গহীন অরণ্যে বসে আছে, সেগুলোকে রিকালেক্ট করো, সেইগুলোকে ঝরঝরিয়ে প্রকাশ করো, সেইগুলো হচ্ছে তোমার কবিতা। অর্থাৎ তুমি একটা পাহাড় দেখলে, একটা ঝর্ণা দেখলে, তবে পাহাড় ঝর্ণা দেখে আমাদের প্রত্যেকের মনের মধ্যে একটা ইমোশন তৈরি হয়, ইমোশনটা আমাদের মনের মধ্যে বসে যায় প্রত্যেকের মধ্যে। এবার আমরা কি, আমরা যারা সাধারণ মানুষ, আমাদের মধ্যে ওটাকে প্রকাশ করার ভাষা থাকে না। কিন্তু যারা পোয়েট হন, যারা আর্টিস্ট হন, তারা তো সবসময় সেন্সিবল মানুষ হন, তাদের মধ্যে সেন্সিবিলিটি রয়েছে। তারা তাদের ওই সেন্সিবিলিটিকে কাজে লাগিয়ে তারা ওই ইমোশনটাকে, যে ইমোশনটা রিকালেক্টেড হয়ে আছে ট্রাঙ্কুইলিটিতে, তার মনের শান্ত গহীন অরণ্যে, তারা সেটাকে রিকালেক্ট করেন, ঝরঝরিয়ে প্রকাশ করেন। দ্যাটস ওয়াই পোয়েট্রি ইজ দ্য স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিংস। যেটাকে কে বলছেন? যেটাকে বলছেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। তাহলে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের কাছে কবিতা কি? তার মনের ভাবের প্রকাশ। তিনি অত ভাবনা চিন্তা করতে বারণ করছেন যে কি লিখছো তুমি, অত ভাবনা চিন্তা করে লেখার দরকার নাই। কিন্তু নিও ক্লাসিক্যাল রাইটাররা কি করতেন? কবিতা লেখার আগে 100 বার পড়তেন, 1000টা রেফারেন্স দিতেন। ওয়ার্ডসওয়ার্থ বলছে তোমার মনে সেই মুহূর্তে যা রেফারেন্স আসবে, বাইরে থেকে তোমার কিছু দরকার নেই, তোমার মনের কথা শোনো। তুমি নেচারকে দেখেছো, নেচারকে উপভোগ করেছো, সেই নেচার তোমাকে যা বলাচ্ছে, তোমার মুখ দিয়ে যা বেরিয়ে আসছে, তুমি বলতে শুরু করো, ঝরঝরিয়ে সেগুলোকে তুমি প্রকাশ করো, সেটাই হয়ে যাবে কবিতা, সেটাই হয়ে যাবে কবিতা। ওকে, নেক্সট আমরা কি দেখতে পাবো? নেক্সট আমরা রাইটিং স্টাইল দেখব। অর্থাৎ ওয়ার্ডসওয়ার্থের কবিতার মধ্যে আমরা কি বিষয় দেখতে পাই? দেখো, প্রথমেই যেটা পাবো আমরা, প্যান্থেইজম, রিপ্রেজেন্টেশন অফ নেচার অ্যাজ এ লিভিং এন্টিটি। প্যান্থেইজমকে আমরা কি বলতে পারি? রিপ্রেজেন্টেশন অফ নেচার। নেচারের এন সবসময় ক্যাপসে হবে। ওয়ার্ডসওয়ার্থকে যখনই নেচার লিখবে ওয়ার্ডসওয়ার্থের সাথে, তখনই এন সবসময় ক্যাপসে করতে হবে। রিপ্রেজেন্টেশন অফ নেচার অ্যাজ এ লিভিং এন্টিটি অর অ্যাজ এ গডেস। প্যান্থেইজম কথার অর্থই হচ্ছে নেচারের রিপ্রেজেন্টেশন একটা লিভিং এন্টিটি হিসাবে বা একজন গডেস হিসাবে। যে গডেস বা যে লিভিং এন্টিটি ইন্সপায়ার করছে, কাকে ইন্সপায়ার করছে? আমাদের পোয়েটকে। কারণ ওয়ার্ডসওয়ার্থ তো ইন্সপিরেশন পাচ্ছেন ওই লিভিং এন্টিটির কাছ থেকে, ওই গডেসের কাছ থেকে। তাহলে ওয়ার্ডসওয়ার্থের কাছে আমাদের নেচার সবসময় একটা লিভিং এন্টিটি, একটা গডেস হিসাবে প্রকাশিত হয়েছে। তাই তার রাইটিং স্টাইলের মধ্যে প্রথমেই আমরা প্যান্থেইজমের কথা বলছি। সেকেন্ড, ইমাজিনেশন এন্ড ইমোশন। দেখো, এটা তো সমস্ত রোমান্টিক পোয়েটদের মধ্যে তুমি পাবে। যদি ইমাজিনেশন না থাকে, ইমোশন না থাকে, তাহলে সে কখনো রোমান্টিক নয়। যার শহর ভালো লাগে, সবসময় শহরের এই ব্যস্ত চিৎকার চেঁচামেচি, ধুলোবালি, গাড়ির হর্ন, যার এই সমস্ত কিছু ভালো লাগে সবসময়, সে কিন্তু রোমান্টিক নয় বাবা। বাট অ্যাকচুয়ালি আমাদের কোনো মানুষেরই এগুলো ভালো লাগে না। আমরা প্রত্যেকেই রোমান্টিক, আমরা বুঝতে পারি না। আমরা ভেতর থেকে প্রত্যেকেই রোমান্টিক, যারা আমরা শহরে থাকি, যেখানেই থাকি, কিন্তু আমাদের ভেতর থেকে একটা রোমান্টিসিজম রয়েছে। আমরা নেচারের সাথে প্রত্যেকে কানেক্টেড। আমি আমেরিকাতেই থাকি, লন্ডনেই থাকি, বা প্যারিসেই থাকি, বড় বড় যে কোনো শহরেই থাকি, কিন্তু আমার মন সবসময় টানবে যে আমি একবার প্রকৃতির কাছে যাই। অর্থাৎ আমাদের প্রত্যেকের মধ্যে একটা ইমোশন রয়েছে, কিন্তু আমরা হয়তো বিভিন্ন চাপে, ব্যস্ততায় সেই ইমোশনটাকে আর প্রকাশ করার টাইম পাই না। সেই ইমোশনটা আমাদের ভেতরেই গুমড়ে গুমড়ে মরে যায়। তাহলে ওয়ার্ডসওয়ার্থের কবিতার মধ্যে ইমাজিনেশন পাবে, একটা কল্পনা পাবে, কল্পনার জগৎ। কারণ রোমান্টিক কবিরা প্রত্যেকেই একটা কল্পনার জগৎ নির্মাণ করেছেন।
সে তোমরা বিভিন্ন রোমান্টিক পোয়েটকে অলরেডি পড়েছো, আমি তোমাদের পড়িয়েছি, সেগুলো পড়তে গিয়ে তোমরা বুঝেছো, তাই না? নেক্সট হচ্ছে সাবজেক্টিভিটি। সাবজেক্টিভিটি মানে কি? পার্সোনাল কথাবার্তা বলা, অর্থাৎ নিজের কথা বলা। কারণ ওয়ার্ডসওয়ার্থ কবিতার সংজ্ঞা দিতেই বলে গেছেন যে পোয়েট্রি ইজ দ্য স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিংস। নিজের ফিলিংগুলোকে প্রকাশ করো, আত্মপ্রকাশ। সাবজেক্টিভ হও, নিজের পার্সোনাল ইমোশন, পার্সোনাল ফিলিংস, পার্সোনাল থটকে শেয়ার করা, তাই না? দেখো সেটাকে আমরা বলছি তার পরের লাইনে স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিংস। ওয়ার্ডসওয়ার্থের কবিতায় পেয়ে যাবো আমরা কি পাবো? স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিংস, মনের মধ্যে জমে থাকা অনুভূতিগুলোর ঝরঝরিয়ে প্রকাশ, সেগুলো ফোর্সফুলি পাওয়ারফুলি প্রকাশিত হবে। সেগুলোকে দেখেই আমরা বুঝতে পারবো যে ওয়ার্ডসওয়ার্থ কতটা আমাদের রোমান্টিক। একজন রোমান্টিক পোয়েট হওয়া যাতা ব্যাপার নয় বাবা। তোমাকে নেচারকে গ্লোরিফাই করতে হবে, নেচারকে তুলে ধরতে হবে। সেটা রোমান্টিকরাই পারেন, সেটা রোমান্টিকরাই পারেন, অন্য কেউ তো পারেন না, তাই না? অন্য কেউ সেটা পারেন না। নেক্সট আমরা কি দেখতে পাই বাবু? নেক্সট আমরা দেখতে পাই স্পিরিচুয়ালিটি। দেখো এটা কিন্তু একটা নতুন বিষয়, যেটা আমরা হয়তো অন্যান্য রোমান্টিকদের মধ্যে পাইনি, আমরা কিন্তু ওয়ার্ডসওয়ার্থের মধ্যে পাচ্ছি। আধ্যাত্মিকতা, কারণ তিনি তো প্যানথেইস্ট, তিনি তো একজন প্যানথেইস্ট। নেচার তো তার কাছে গডেস, একটা ঐশ্বরিক রূপ, ঈশ্বর তার কাছে প্রকৃতি। তাহলে প্রকৃতি যখন ঈশ্বর, তিনি সেই প্রকৃতির পূজারী। তিনি যেহেতু প্রকৃতির পূজারী, তার মধ্যে সেই স্পিরিচুয়ালিটি আমরা দেখতে পাই। তার মধ্যে একটা আধ্যাত্মিকতা, একটা হেভেনলি, একটা স্পিরিচুয়াল অ্যাটমসফিয়ার তার কবিতার মধ্যে পাবে। এবার টিনটান অ্যাবে যখন পড়বে, টিনটান অ্যাবে পড়তে গিয়েও সেটা পাবে। ওয়ার্ডসওয়ার্থ তার গ্রোথ দেখিয়েছেন, তার নিজের লাইফের গ্রোথ, ডেভেলপমেন্ট, 3 স্টেজেস অফ ডেভেলপমেন্ট। এটা থেকে তোমাদের প্রশ্ন আসে, 10 মার্কস আসে, যে কিভাবে ওয়ার্ডসওয়ার্থ তার এই লিরিক্যাল ব্যালান্সে, তার এই টিনটান অ্যাবে কবিতাতে 3 স্টেজেস অফ ডেভেলপমেন্ট দেখানো হয়েছে বা দেখিয়েছে। পোয়েটের লাইফের 3 স্টেজেস অফ ডেভেলপমেন্ট। তিনি আস্তে আস্তে 3টে স্টেজ, দেখো আমাদের জীবনেও তো 3টে স্টেজ। আমরা প্রথমে একটা ছোটবেলা পার করি, শৈশব পার করি, তারপর আমরা যৌবন পার করি, তারপর আমরা বার্ধক্য পার করি, তাই না? তাহলে আমাদের লাইফ দেখো 3টে স্টেজেই ডিভাইডেড, 3টে স্টেজেই ডিভাইডেড। সকালবেলা, যদি আমরা আরো মেটাফরিক্যালি বলি, সকালবেলা, একটা হচ্ছে দিনের বেলা, আর একটা হচ্ছে সন্ধ্যেবেলা। তোমরা ইডিপাস দ্য কিং যখন পড়েছিলে, সফোক্লেসের ইডিপাস দ্য কিং, তখন দেখেছিলে যে প্রশ্ন করা হয়েছিল ইডিপাসকে, সে স্ফিংস প্রশ্ন করেছিল যে এমন একটা জীবের নাম বলো, জন্তুর নাম বলো, যে সকালবেলায় 4 পায়ে হাঁটে, বেলার দিকে 2 পায়ে হাঁটে, আর সন্ধ্যের দিকে 3 পায়ে হাঁটে। তো আনসারটা হচ্ছে ম্যান, হিউম্যান বিংস। আমরা সকালবেলায় অর্থাৎ ছোটবেলায় হামাগুড়ি দিই, হাতে পায়ে হাঁটি। তারপর যখন আমরা বড় হই, আমরা 2 পায়ে সোজা হাঁটি। তারপর যখন আমরা বুড়ো হয়ে যাই, তখন একটা লাঠি নিই, তখন আমাদের লাঠিটা আরেকটা পা হয়ে যায়, 3 পা হয়ে যায়, তাই না? তাহলে আমাদের লাইফের ডেভেলপমেন্ট তো এরকমই। তাহলে কবি ওয়ার্ডসওয়ার্থ তার কবিতাতে সেটা ডেভেলপমেন্ট আমরা দেখতে পাবো এই টিনটান অ্যাবে পড়তে গিয়ে। এবং সেই ডেভেলপমেন্ট একটা স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট, সেটা শুধুমাত্র ফিজিক্যাল ডেভেলপমেন্ট নয় বাবা। ফিজিক্যালের সাথে সাথে একটা স্পিরিচুয়াল ডেভেলপমেন্টও আমরা সেখানে দেখতে পাচ্ছি। দেখো ফিজিক্যালি তো আমরা প্রত্যেকে ডেভেলপ হবো, ফিজিক্যালি আমাদের প্রত্যেকেই ছোট থেকে বড় হব, এটাই তো নিয়ম। কিন্তু স্পিরিচুয়ালি কতজন আমরা ডেভেলপ হতে পারি? স্পিরিচুয়ালি ডেভেলপ হওয়াটাই তো মেন। দেখো স্পিরিচুয়ালিটি আবার রিলিজিয়াস নয় কিন্তু বাবা, রিলিজিয়াস বিষয়টা আবার আলাদা। রিলিজিয়াস পার্টিকুলার কোনো একটা ধর্মের নিয়ম কানুন বা সেই ধর্মকে ফলো করা, তাকে রিলিজিয়াস বলা হয়। স্পিরিচুয়ালিটি কি? স্পিরিচুয়ালিটি হচ্ছে আধ্যাত্মিকতা, যেখানে তুমি ঈশ্বরে বিশ্বাস করবে, বাট সেই ঈশ্বরে তোমার কাছে কোনো নাম থাকবে না, সেই ঈশ্বরের কোনো নাম নেই, সেই ঈশ্বরের কোনো ধর্ম নেই। সেই ঈশ্বর একটা সুপ্রিম এনার্জি, সুপ্রিম পাওয়ার, যে সুপ্রিম পাওয়ার সবাইকে গাইড করে। যেমন রবি ঠাকুর, রবি ঠাকুরকে আমরা যখন পড়বো, বা রবি ঠাকুরকে যারা পড়েছো বা তার গান যারা শুনেছো, রবি ঠাকুরের কবিতার মধ্যেও এই স্পিরিচুয়ালিটি রয়েছে।
এবং রবি ঠাকুর এই রোমান্টিক পোয়েটদের দ্বারা ভেরি মাচ ইনফ্লুয়েসড হয়েছিলেন। এই রোমান্টিসিজম তাকে ভেরি মাচ ইনফ্লুয়েসড করেছিল। আমরা সেই ইনফ্লুয়েন্স রবি ঠাকুরের কবিতাতে, গানের মধ্যে পাই। রবি ঠাকুরের প্রত্যেকটা কবিতা, প্রত্যেকটা গান একটা আধ্যাত্মিকতার মধ্যে একটা সুপ্রিম এনার্জিকে তিনি ডেডিকেট করে লিখেছেন। এই যে গীতাঞ্জলি, রবি ঠাকুরের গীতাঞ্জলি যদি পড়ে থাকো, গীতাঞ্জলি দেখো, তার যদি ইংলিশ ট্রান্সলেশনে দেখো তাহলেই বুঝতে পারে, সংস অফারিং, গীতাঞ্জলি অর্থাৎ গীতের অঞ্জলি, অঞ্জলি দিচ্ছেন। অঞ্জলি তো আর যাকে তাকে দেওয়া যায় না বাবা। অঞ্জলি তো একটা, আমরা সবসময় সুপ্রিম বিংকে অঞ্জলি দিই। আমরা দেখবে কোনো ঈশ্বরের সামনে বসেই তো তাকেই তো অঞ্জলি দিই, পুষ্পাঞ্জলি বলা হয় না, অঞ্জলি দিই। তা তিনি সংস অফারিং, তিনি গান অঞ্জলি দিচ্ছেন। কাকে দিচ্ছেন? একটা সুপ্রিম এনার্জিকে। রবি ঠাকুরও স্পিরিচুয়াল, তাকে আমরা রিলিজিয়াস বলবো না। যারা বিখ্যাত বিখ্যাত রাইটার, তারা প্রত্যেকেই, তাদের মধ্যে একটা স্পিরিচুয়ালিটি রয়েছে, তারা প্রত্যেকেই আধ্যাত্মিক, ম্যাক্সিমাম জন আধ্যাত্মিক। স্পিরিচুয়ালিটি কিন্তু আমরা গডস্বতের মধ্যে দেখতে পাই, এটা একটা কোয়ালিটি। আর দেখতে পাই গ্লোরিফিকেশন অ্যান্ড পার্সোনিফিকেশন অফ নেচার। এই যে নেচারকে পার্সোনিফাই করা হয়, যেটা আমি অলরেডি প্যান্থেইজম আলোচনা করতে গিয়ে বললাম। নেচার গডস্বতের কবিতায় সবসময় কিন্তু পার্সোনিফাইড ফর্মে থাকবে। নেচারকে আমরা সবসময় অ্যাজ আ লিভিং এন্টিটি লক্ষ্য করব। নেচারের মধ্যে প্রাণ রয়েছে, নেচার যেন কবির সাথে কথা বলছে, নেচার যেন কবিরই একটা পার্ট, নেচার যেন কবিকেই দেখছে, নেচার যেন কবির সাথে ঘুরে বেড়াচ্ছে। নেচার ইজ এ লিভিং এন্টিটি, এটা কিন্তু ওয়ার্ডসওয়ার্থের কবিতার একটা বড় বৈশিষ্ট্য। তারপর ওয়ার্ডসওয়ার্থের রাইটিং স্টাইল আমরা বুঝে গেলাম যে তিনি প্যান্থেইজম, তিনি ইমাজিনেশন এবং ইমোশন, তিনি সাবজেক্টিভিটি, তিনি স্পন্টেনিয়াস ওভারফ্লো, পাওয়ারফুল ফিলিংস, তিনি স্পিরিচুয়ালিটি এবং গ্লোরিফিকেশন এবং পার্সোনিফিকেশন নেচার, এগুলোকে দেখিয়েছেন তার কবিতাতে। এগুলোকে তিনি খুব সুন্দর করে দেখিয়েছেন। নেক্সট আমরা কি দেখতে পাচ্ছি? নেক্সট আমরা যে জায়গাটাকে আলোচনা করছি সেটা হচ্ছে আমাদের এই কবিতা চিন্তা নেবে। আমরা এই কবিতা সম্পর্কে আলোচনা করব, অর্থাৎ কবিতাটার মধ্যে কি রয়েছে, কেমন কবিতা, এখানে কি কি বিষয় রয়েছে, কখন লেখা হচ্ছে, কখন পাবলিশড হচ্ছে। প্রথমেই যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা, সেটা হচ্ছে ফুল টাইটেল। এটা কিন্তু 2 মার্কসের প্রশ্নে আসতে পারে, 2 মার্কসের প্রশ্নে আসতে পারে। এটা খুব ইম্পর্টেন্ট যে হোয়াট ইজ দ্য ফুল টাইটেল অফ দ্য পোয়েম চিন্তান অ্যাবে। চিন্তান অ্যাবে কবিতার ফুল টাইটেল কি? দেখো, সম্পূর্ণ টাইটেলটা লক্ষ্য করে দেখো, এখান থেকে এতটা লাইন্স রিটেন ব্র্যাকেটের মধ্যে অর কম্পোজড এ ফিউ মাইলস অ্যাবভ চিন্টান অ্যাবে, কমা, on revisiting the banks of the Wye during a tour July 13, 1798। এখান থেকে পুরো এটা লিখলে তবে যেই কিন্তু তুমি 2 মার্কস পাবে। এটা হচ্ছে সম্পূর্ণ টাইটেল। সংক্ষেপে আমরা কি বলছি? চিন্টান অ্যাবে। সংক্ষেপে আমরা চিন্টান অ্যাবে বলছি, বাট অ্যাকচুয়ালি lines written bracket or composed a few miles above Tinton Abbey on revisiting the banks of the Wye during a tour July 13, 1798. This is the full title of the poem. তাহলে কবিতার লেখা হচ্ছে কখন বাবা? দেখো, লেখার ডেট আমরা এখানেই পেয়ে যাচ্ছি। লেখা হয়েছে জুলাই 13, 1798 এ। জুলাই 13, 1798 এ 1798 লেখা হচ্ছে। পাবলিশড হচ্ছে কখন? 1798 পাবলিশড হচ্ছে। ওই যে কালেকশন লিরিক্যাল ব্যালাডসে পাবলিশড হচ্ছে। এই লিরিক্যাল ব্যালাডসকেই বলা হয়, এটাই হচ্ছে আমাদের রোমান্টিক পিরিয়ডের বিগিনিং। এই 1798 থেকে আমরা রোমান্টিক পিরিয়ডকে শুরু করছি। 1798 থেকে 1837, এই যে মোটামুটি টাইমটা আমরা কি বলি? রোমান্টিক পিরিয়ড। বিগিনিংটা কিন্তু আমরা 1798 কে করছি, অর্থাৎ লিরিক্যাল ব্যালাডস পাবলিশড হচ্ছে তারপর থেকে। এই লিরিক্যাল ব্যালাডস হচ্ছে ওই জয়েন্ট ভেঞ্চার ওয়ার্ডসওয়ার্থ এবং কোলরিজের, যেখানে টোটাল 23টা কবিতা আছে, তার মধ্যে 19টা হচ্ছে আমাদের ওয়ার্ডসওয়ার্থের লেখা আর 4টে হচ্ছে কোলরিজের লেখা।
সেই লিরিক্যাল ব্যালান্সে পাবলিশড হচ্ছে 1798। নেক্সট হচ্ছে টাইপ। এটা কেমন টাইপের কবিতা? দেখো, এটাকে যদি আমরা টাইপ দেখি এর, তাহলে আমরা বলতে পারি এটা একটা ট্রপোগ্রাফিক্যাল পোয়েট্রি বা লোকো ডেসক্রিপটিভ পোয়েট্রি। আমরা কি বলতে পারি? ট্রপোগ্রাফিক্যাল পোয়েট্রি বা লোকো ডেসক্রিপটিভ পোয়েট্রি। দেখো, ট্রপোগ্রাফি, যারা জিওগ্রাফি স্টুডেন্ট বা এইচএসে যারা জিওগ্রাফি পড়েছো, তারা এই ট্রপোগ্রাফি টার্মটার সাথে অ্যাসোসিয়েটেড থাকবে, তারা এই টার্মটাকে বুঝতে পারবে। ট্রপোগ্রাফি কথার অর্থ হচ্ছে কোনো একটা জায়গাকে নিয়ে, নির্দিষ্ট একটা জায়গাকে নিয়ে অ্যানালাইসিস করাকে ট্রপোগ্রাফি বলা হয়। লোকো ডেসক্রিপটিভ মানে কি? লোকো মানে লোকালিটি থেকে লোকো, অর্থাৎ কোনো একটা লোকালিটিকে ডেসক্রাইব করা। দেখো, ব্র্যাকেটের মধ্যে আমি মিনিংটা লিখে দিয়েছি, পোয়েট্রি দ্যাট ডেসক্রাইবস অ্যান্ড অফেন প্রেজেস এ ল্যান্ডস্কেপ অর প্লেস। ট্রপোগ্রাফিক্যাল কবিতা বা লোকো ডেসক্রিপটিভ পোয়েট্রি আমরা কোন কবিতাগুলোকে বলি? যেখানে কোনো একটা পার্টিকুলার ল্যান্ডস্কেপ বা পার্টিকুলার প্লেসের ডেসক্রিপশন এবং সেই প্লেসকে প্রেজ করা দেখি, তাকে আমরা ট্রপোগ্রাফিক্যাল বা লোকো ডেসক্রিপটিভ পোয়েট্রি বলি। তা টিনটান অ্যাবে, এখানেও পার্টিকুলার একটা জায়গাকে ফোকাস করা হচ্ছে। টিনটান অ্যাবে একটা জায়গার নাম। টিনটান অ্যাবে অন্য কিছু জিনিস নয়, কোনো ভূত প্রেত নয়, কোনো সুপার ন্যাচারাল কিছু নয়, কোনো অদ্ভুত কিছু ভাবার কিছু নেই। টিনটান অ্যাবে একটা জায়গার নাম। সেই টিনটান অ্যাবে একটা জায়গা, সেই জায়গার ল্যান্ডস্কেপের ডেসক্রিপশন, তার সৌন্দর্যকে ডেসক্রাইব করা। সেই কারণে এটা একটা ট্রপোগ্রাফিক্যাল পোয়েট্রি, এই টাইপের মধ্যে পড়ছে এবং আমরা সেই টাইপের মধ্যে কবিতাটাকে বলতে পারছি। নেক্সট আমরা যেটাকে জানতে পারছি, দ্যাট ইজ কনটেক্সট। হঠাৎ করে কেন মনে হলো যে এরকম একটা কবিতা লিখবো? কেন হঠাৎ করে কবির টিনটান অ্যাবে ওই জায়গায় যাওয়ার ইচ্ছা হলো? সেই কনটেক্সটটাকে আমরা বুঝবো। সো কনটেক্সট, প্রথমেই দেখো, কনটেক্সট আমরা এখানে 4টে পয়েন্ট করেছি। কনটেক্সট কথার অর্থ হচ্ছে ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ কবিতাটা হঠাৎ করে কি পারপাজে লেখা হলো, তার ব্যাকগ্রাউন্ডটা কি, সেই ব্যাকগ্রাউন্ডকে আমরা কনটেক্সট বলে থাকি। কনটেক্সট হচ্ছে হিস্ট্রিক্যাল, পলিটিক্যাল, সোশ্যাল, সমস্ত ব্যাকগ্রাউন্ডকে তুলে ধরে। সমস্ত ব্যাকগ্রাউন্ডকে আমরা এক কথায় কনটেক্সট বলতে পারি। তাহলে দেখো, প্রথমেই আমরা কি দেখতে পাচ্ছি যে এই কবিতাটা ওয়ার্ডসওয়ার্থের পার্সোনাল হিস্ট্রির ওপর বেস করে লেখা। রোমান্টিক পোয়েটদের মধ্যে একটা বৈশিষ্ট্য হচ্ছে সাবজেক্টিভিটি। তারা সাবজেক্টিভ হবে, কবিতায় নিজেদের কথা বলবেন। তাহলে ওয়ার্ডসওয়ার্থ তিনি তো আর রোমান্টিক বা রোমান্টিক কবিতার বাইরে তো নন, তিনি তো নিজেও একজন রোমান্টিক কবি। তার পার্সোনাল কথা তো তিনি শেয়ার করবেন। তাহলে প্রথমত এটা হচ্ছে কি বাবা? পার্সোনাল হিস্ট্রি। 2 নম্বর কি? It was written by Wordsworth after a walking tour with his sister in this section of the Wales borders. তাহলে তিনি ওয়েলস একটা জায়গা, সেই ওয়েলসে ঘুরতে গেছিলেন। ওয়ার্ডসওয়ার্থ কার সাথে গেছিলেন? তার বোন ডরথির সাথে। ডরথি তার জীবনের ফ্রেন্ড, ফিলোসোফার, গাইড। ডরথিকে তিনি তার জীবনের ফ্রেন্ড, ফিলোসোফার, গাইড বলেছেন। ডরথি ওয়ার্ডসওয়ার্থকে বিরাট ইন্সপায়ার করেছে। ডরথি ওয়ার্ডসওয়ার্থ উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে, ওয়ার্ডসওয়ার্থ ওনাদের টাইটেল, ডরথি ওয়ার্ডসওয়ার্থ উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে বিরাট ইন্সপায়ার করেছেন। এই যে সিস্টারটা কে গো? ডরথি। তাহলে ডরথি এবং ওয়ার্ডসওয়ার্থ তারা ওয়েলসের যে বর্ডার রিজিয়ন, ওয়েলসের বর্ডার রিজিয়নে ঘুরতে গেছিলেন। সেখানে ঘুরতে গিয়ে ওয়ার্ডসওয়ার্থের মধ্যে এই কবিতার থটটা মাথায় আসে। The description of his encounters with the countryside on the banks of the river Wye, এবং সেখানে তিনি ওয়াই নদী, ওয়াইটা নদীর নাম, সেই ওয়াই নদীর পাড়ে পাড়ে ঘুরে বেড়াচ্ছিলেন গ্রামাঞ্চলে। নদীর পাড়ে পাড়ে যে গ্রাম রয়েছে, সেই গ্রামাঞ্চলে তিনি ওয়াই নদীর পাড়ে পাড়ে ঘুরে বেড়াচ্ছিলেন। এবং এই ওয়াই নদীর পাড়ে পাড়ে ঘুরতে ঘুরতে এই গ্রামের সৌন্দর্য উপভোগ করতে করতে তাকে এই গ্রাম এতটা ইন্সপায়ার করে, তিনি এতটা ভালোবেসে ফেলেন
এবং তিনি লিখে ফেলেন তার এই কবিতা চিন্টন অ্যাবে। ওকে, তো এই জায়গাটা he had previously visited the area as a troubled 23-year-old in August 1793. তিনি এই জায়গাটা দুবার ভিজিট করেছেন। একবার কখন করেছেন বাবা? এই যে দেখো আমরা এখানে দেখতে পেলাম জুলাই 13, 1798, আর আরেকবার আমরা কি দেখতে পাচ্ছি অগস্ট 1793। তাহলে 1793 তে তার ফার্স্ট ভিজিট। ওকে, আর সেকেন্ড ভিজিট কখন বাবা? 1798। দুবার ভিজিট করেছেন। এটার উপর প্রশ্ন আসে, অবজেক্টিভ আসে যে ওয়ার্ডসওয়ার্থ এই যে জায়গাটা, যে জায়গার ডেসক্রিপশন রয়েছে যাকে আমরা টিনটান অ্যাবে বলছি, তো সেই টিনটান অ্যাবেতে তিনি প্রথম কখন ভিজিট করেছিলেন? অগস্ট 1793 তে প্রথম ভিজিট করেছিলেন। 5 বছর পর জুলাই 1798-এ আবার তিনি যান। তখন তার ওই প্রিভিয়াস দৃশ্যগুলো তার চোখের সামনে ভাসতে থাকে এবং প্রিভিয়াস দৃশ্য এবং প্রেজেন্ট দৃশ্য দুটোকে মিলিয়ে তৈরি হয়ে যায় আমাদের কবিতা টিনটান অ্যাবে। টিনটান অ্যাবে কবিতার কম্পোজিশন ব্যাকগ্রাউন্ডটা এরকম। তিনি ঘুরে বেড়াচ্ছিলেন তার বোনের সাথে ওয়েলস বর্ডারে, টিনটান অ্যাবে বলে একটা জায়গাতে, ওয়াই নদীর পাড়ে পাড়ে বিভিন্ন গ্রাম দেখে বেড়াচ্ছিলেন, যেখানে তিনি 1793 সালে প্রথম এসেছিলেন। আবার তিনি রিভিজিট করেন জায়গাটায় 1798-এ, এবং এবারে তার ওই পাস্ট রিফ্লেকশন এবং প্রেজেন্ট এক্সপিরিয়েন্স দুটো তাকে ইন্সপায়ার করে কবিতা লিখতে, দ্যাট ইজ টিনটান অ্যাবে। নেক্সট দেখো আমরা যে পয়েন্টটা জানবো, হোয়ার ইজ টিনটান অ্যাবে। তাহলে এতক্ষণ ধরে আমরা টিনটান অ্যাবে করে যাচ্ছি। টিনটান অ্যাবে অ্যাকচুয়ালি বিষয়টা কি, তাই না? অ্যাবে বিষয়টা কি, টিনটানটা কি জানতে হবে। দেখো এই যে অ্যাবে ওয়ার্ডটা রয়েছে, অ্যাবে কথার অর্থ হলো চার্চ বা কোনো একটা স্যাক্রেড প্লেস বা কোনো একটা টেম্পল, কোনো একটা পবিত্র জায়গা, কোনো একটা মন্দির, কোনো একটা গির্জা, কোনো একটা মসজিদকে আমরা অ্যাবে বলি। অ্যাবে হচ্ছে একটা গুড ইংলিশ এই পবিত্র জায়গাগুলোকে প্রেজেন্ট করা, ঠিক আছে? তো টিনটান অ্যাবে, টিনটান বলে একটা জায়গা, অ্যাবে হচ্ছে মন্দির। টিনটান অ্যাবে এই যে বিল্ডিংটা বা এই যে স্যাক্রেড প্লেসটা, এটা বানানো হয়েছিল 9th মে 1131। 9 মে 1131, 1131 সালের মে মাসে। কে বানিয়েছিলেন? ওয়াল্টার ডে ক্লেয়ার, লর্ড অফ চেপস্টো। চেপস্টো বলে একটা জায়গা ছিল, সেখানকার জমিদার, লর্ড মানে জমিদার, তার নাম হচ্ছে ওয়াল্টার ডে ক্লেয়ার। তিনি বানিয়েছিলেন এই অ্যাবেটাকে। কোথায় বানিয়েছিলেন? টিনটান বলে একটা গ্রামে। কখন বানিয়েছিলেন? 9 মে 1131। It is situated adjacent to the village of টিনটান। এটা কোথায় অবস্থিত বাবা? টিনটান বলে একটা গ্রাম আছে, সেই গ্রামে। টিনটান গ্রামটা কোথায়? মনমাউথশায়ার বলে একটা জায়গা আছে সেখানকার, অন দ্য ওয়েলস ব্যাংক, ওয়েলসের মধ্যে, রিভার ওয়াইয়ের পাশে। তাহলে ওয়েলসের মনমাউথশায়ার, সেখানে একটা গ্রাম টিনটান। পশ্চিমবাংলার বর্ধমানের মধ্যে একটা গ্রাম, ঠিক আছে? এটা যদি ওয়েলস যদি হয় পশ্চিমবাংলা, এটা হবে বর্ধমান, এটা বর্ধমানের মধ্যে একটা গ্রাম, সদরঘাট, নদীর পাড়ে। টিনটান হচ্ছে একটা গ্রাম যেটা ওয়াই নদীর পাশে অবস্থিত। মনমথশায়ার একটা গ্রাম, সেখানে আমাদের ওয়াল্টার ডে ক্লেয়ার 1131 সালে একটা অ্যাবে বানিয়েছিলেন, একটা স্যাক্রেড প্লেস, একটা চার্চ বানিয়েছিলেন, যেটা হয়তো এখন মানে অ্যাবান্ডান্ট হয়ে গেছে, এখন পরিত্যক্ত হয়ে গেছে, এখন হয়তো সেখানে আর কেউ যায় না। ওয়ার্ডসওয়ার্থ যে সময় গেছিলেন, ওয়ার্ডসওয়ার্থ যখন গেছেন বুঝতেই পারছো 1793 আর 1798, তাহলে অনেক বছর পর,
1793 এবং 1798। তাহলে অ্যাবেটা বানানো হয়েছিল 1131-এ। তাহলে ওয়ার্ডসওয়ার্থ যাচ্ছে প্রায় 600 বছর পর। 600 বছর পর সেখানে আর কোনো মানে মন্দিরটা যে সেটা মন্দিরটা চালু নেই, বাট মন্দিরের যে ধ্বংসাবশেষ সেটা রয়ে গেছে। মন্দিরের ধ্বংসাবশেষটা রয়ে গেছে। তো সেই ধ্বংসাবশেষটা এবং তার আশেপাশের লোকেশনটা, জিওগ্রাফিক্যাল লোকেশনটা ওয়ার্ডসওয়ার্থ ভালো করে পর্যবেক্ষণ করছিলেন, এবং সেই জিওগ্রাফিক্যাল লোকেশন এবং সেই ধ্বংসাবশেষ ওয়ার্ডসওয়ার্থকে ইন্সপায়ার করে তার এই কবিতা টিনটান অ্যাবে লেখার জন্য। সো দিস ইজ দ্য সিচুয়েশন বা দিস ইজ দ্য লোকেল অফ দ্য টিনটান অ্যাবে। টিনটান অ্যাবে বিষয়টা কি? টিনটান অ্যাবে কিছুই না, একটা প্লেসের নাম। তো সেই প্লেসটা কোথায় কি সেই জায়গাটা আমি তোমাদের ক্লিয়ার করলাম। নেক্সট আমরা যে জায়গাটা জানবো সেটা হচ্ছে স্ট্রাকচার অফ দ্য পোয়েম। কবিতার স্ট্রাকচার কেমন? দেখো, টোটাল কবিতাটাতে 162 লাইনস আছে বা 162টা লাইন আছে, এবং কবিতাটা টোটালি ব্ল্যাঙ্ক ভার্সে লেখা হয়েছে। দেখো, এই ব্ল্যাঙ্ক ভার্স বিষয়টা আমি তো অনেকবার বলেছি, যেমন এপিক লেখা হয় ব্ল্যাঙ্ক ভার্সে। ব্ল্যাঙ্ক ভার্স কাকে বলে? আনরাইমড লাইনস ইন আয়াম্বিক পেন্টামিটার, অর্থাৎ আয়াম্বিক পেন্টামিটারে লেখা হবে, কিন্তু তার মধ্যে কোনো পার্টিকুলার রাইম থাকবে না, পার্টিকুলার কোনো ছন্দ থাকবে না, লাইনগুলোর মধ্যে একটার সাথে একটা মিল থাকবে না, ঠিক আছে? কিন্তু এর যে মিটারটা ব্যবহার হবে সেটা আয়াম্বিক পেন্টামিটার। তাহলে আয়াম্বিক পেন্টামিটারে লেখা ছন্দবিহীন যে স্ট্যাঞ্জা বা লাইন তাকে আমরা ব্ল্যাঙ্ক ভার্স বলি। তাহলে পুরো কবিতাটা ব্ল্যাঙ্ক ভার্সে লেখা হয়েছে, অর্থাৎ এখানে মিটার হিসাবে আমরা পাবো আয়াম্বিক পেন্টামিটার, ঠিক আছে? ইট কম্প্রাইজেস ভার্স প্যারাগ্রাফস, এবং এখানে যে প্যারাগ্রাফগুলো, যে প্যারাগুলো ব্যবহার করা হয়েছে সেই প্যারাগুলোকে ভার্স প্যারাগ্রাফস বলা হয়। ভার্স প্যারাগ্রাফ মানে কি বাবা? ভার্স প্যারাগ্রাফ হচ্ছে সেই স্ট্যাঞ্জা, যে স্ট্যাঞ্জাতে কোনো রেগুলার নাম্বার অফ লাইন্স বা গ্রুপস অফ লাইন্স নেই। অর্থাৎ প্রথম স্ট্যাঞ্জায় হয়তো দেখো 10টা লাইন রয়েছে, পরের স্ট্যাঞ্জায় আবার 20টা লাইন, তারপরের স্ট্যাঞ্জায় আবার 31টা লাইন, তারপরের স্ট্যাঞ্জায় আবার 9টা লাইন, তারপরের স্ট্যাঞ্জায় আবার 3টে লাইন। অর্থাৎ ইউনিফর্মিটি নেই। আমি যদি এইভাবে লিখতাম প্রথম স্ট্যাঞ্জায় 10টা, তারপরে স্ট্যাঞ্জাতেও 10টা, তারপরে স্ট্যাঞ্জাতেও 10টা, তাহলে এটা তো একটা রেগুলার প্যাটার্ন হয়ে যাচ্ছে, একটা ইউনিফর্মাল প্যাটার্ন হয়ে যাচ্ছে। এটাকে আমরা ভার্স প্যারাগ্রাফ বলতে পারবো না। যখন আমি মনে করো কোনো রেগুলার ফর্ম রাখবো না, অর্থাৎ কোনো স্ট্যাঞ্জায় 10টা, তারপর স্ট্যাঞ্জায় 20টা, তারপর স্ট্যাঞ্জায় 3টে, তারপর স্ট্যাঞ্জায় 9টা, তারপর স্ট্যাঞ্জায় 31টা, যেমন খুশি, এগুলো আমি একটা এক্সাম্পল হিসাবে দেখাচ্ছি। তো তাকে আমাদের কি বলা হয় বাবা? ভার্স প্যারাগ্রাফস বলা হয়। তাহলে এই যে কবিতাটা, এটা টোটালি এই ভার্স প্যারাগ্রাফে লেখা হয়েছে। এখানে প্রত্যেকটা স্ট্যান্ডার মধ্যে আমরা কোনো মানে যে ইউনিফর্মিটি, সেই ইউনিফর্মিটি পাবো না। এবং এই কবিতাটাকে আমরা যে জনরার মধ্যে মানে ফেলতে পারি, আমরা অ্যাকচুয়ালি কবিতাটাকে দুটো জনরার মধ্যে ফেলতে পারি। এটাকে একটা ওডও বলতে পারি, প্লাস এটাকে একটা ড্রামাটিক মনোলগও বলতে পারি, দুটোই বলতে পারি আমরা। দেখো, এই জনরা আর টাইপটা আমি আগেই বলেছি, টাইপ হচ্ছে কেমন? ট্রোপোগ্রাফিক্যাল কবিতা। অর্থাৎ এখানে ট্রোপোগ্রাফি দেখানো হয়েছে, একটা ল্যান্ডস্কেপ, একটা পার্টিকুলার জায়গাকে বর্ণনা করা হয়েছে, তাকে আমি ট্রোপোগ্রাফিক্যাল বললাম। ওকে, এটা কি বাবা? এই কবিতার মধ্যে বোথ ওড এবং ড্রামাটিক মনোলগ দুটো কোয়ালিটি রয়েছে। দেখো, ওড কি? ওড আমরা জানি, ওড হচ্ছে প্রেজ ওয়ার্দি পোয়েম। কোনো একটা পার্টিকুলার বিষয়কে নিয়ে তুমি ডেডিকেট করে যখন তাকে প্রেজ করবে, তার সৌন্দর্যকে প্রকাশ করবে, তাকে ডেডিকেট করে লিখবে, তাকে ওড বলা হয়। আমরা ওড পড়েছি, ওড টু দ্য ওয়েস্ট উইন্ড পড়েছি, ওড টু আ নাইটিঙ্গেল পড়েছি, ওড টু অটাম পড়েছি। সেখানে আমরা দেখেছি নাইটিঙ্গেলকে, অটামকে, ওয়েস্ট উইন্ডকে ডেডিকেট করে তার বিউটিকে প্রেজ করা হচ্ছে। তাহলে এখানেও দেখো, এটাও একটা ওড টাইপের কবিতা। এখানে টিনটান অ্যাবেকে ডেডিকেট করা হচ্ছে। টিনটান অ্যাবেকে ডেডিকেট করে টিনটান অ্যাবে এবং তার সাথে অ্যাসোসিয়েটেড যে ব্যাকগ্রাউন্ড, সেই ব্যাকগ্রাউন্ডের যে ন্যাচারাল যে ডেসক্রিপশন, সেই ডেসক্রিপশনটা পাচ্ছি। তাহলে এটা একটা ওড হলো, প্লাস এটা একটা ড্রামাটিক মনোলগ। ড্রামাটিক মনোলগ কাকে বলেছিলাম? ড্রামাটিক মনোলগ বলেছিলাম যেখানে একজন সিঙ্গেল স্পিকার থাকবে,
যেখানে একজন সিঙ্গেল স্পিকার থাকবে এবং লিসেনার সাইলেন্টলি শুনবে বলেছিলাম। স্পিকার তার ভেতরকার ইমোশনটাকে প্রকাশ করবে। তাহলে এখানেও স্পিকার হচ্ছে ওয়ার্ডসওয়ার্থ নিজে, লিসেনার কে বাবা? ওয়ার্ডসওয়ার্থের বোন ডরোথি। ডরোথি সাইলেন্টলি শুনছে। তাহলে এটা একটা ড্রামাটিক মনোলগ। তাহলে এই কবিতার মধ্যে আমরা দুটো জনরা একসাথে পাচ্ছি, যে ওয়ার্ডসওয়ার্থ এখানে খানিকটা ওড টাইপের লিখেছেন, আবার খানিকটা ড্রামাটিক মনোলগ টাইপের লিখেছেন। তো দিস ইজ দ্য স্ট্রাকচার অফ দ্য পোয়েম। নেক্সট হচ্ছে আমরা যে জায়গাটা পাচ্ছি, দ্য 3 স্টেজেস অফ ডেভেলপমেন্ট ইন টিনটন অ্যাবে, যেটা থেকে তোমাদের 10 মার্কসের প্রশ্ন আসতে পারে, যে কিভাবে কবিতাতে তিনি 3 স্টেজেস অফ ডেভেলপমেন্ট দেখিয়েছেন, যে কবি কিভাবে দেখাচ্ছেন তার লাইফের ডেভেলপমেন্টটা একটা কবিতার মাধ্যমে। দেখো 3টে স্টেজ। কোন কোন স্টেজ? একটা হচ্ছে বয়হুড, একটা হচ্ছে ইউথ, আর একটা হচ্ছে স্টেজ অফ ট্রান্সফরমেশন, মানে যেটা আমরা যখন আস্তে আস্তে কি বলবো ম্যানহুডের দিকে এগোই, আস্তে আস্তে আমাদের ওল্ডার এজের দিকে এগোই, সেটাই তো আমাদের ট্রান্সফরমেশনাল পিরিয়ড। তাহলে প্রথমেই আমরা বয়হুড দেখতে পাচ্ছি। বয়হুড কেমন বাবা? দ্য ফার্স্ট স্টেজ ইজ মার্কড অ্যাজ এ সিম্পল ডিলাইট অফ ফ্রিডম, where he roamed about in the midst of nature with pleasure. তাহলে ওয়ার্ডসওয়ার্থ জীবনের 3টে স্টেজকে তিনি একটা কবিতার মধ্যে দেখিয়েছেন, এবং তিনি ওই টিনটন অ্যাবেতে ঘুরতে গিয়ে তিনিও ফিল করছেন। দেখো তিনি যখন কবিতা লিখছেন তখন তার 28 বছর বয়স হয়ে গেছে, তখন তিনি আর বাচ্চা ছিলেন। কিন্তু তিনি যখন টিনটন অ্যাবেতে ঘুরতে গেছেন, তার মনে হচ্ছে যে তিনি যেন ওই প্রকৃতিকে দেখে তিনি যেন বাচ্চা হয়ে গেছেন। তাহলে প্রথমেই তার ছোটবেলার মতো তিনি হয়ে যাচ্ছেন। তবে ছোটবেলায় আমরা কেমন থাকি? আমরা ছোটখাটো আনন্দ নিয়ে প্রচন্ড আনন্দে থাকি। যত বড় হই আমরা ছোট ছোট জিনিসে আর আনন্দ পাই না। কিন্তু ছোটবেলায় দেখবে আমরা ছোটখাটো ব্যাপারগুলোতে কত আনন্দ পেতাম, আমাদের কাছে কত ভালো লাগতো। আমরা ছিলাম ফ্রি, আমাদের মধ্যে কোনো চেইন ছিল না, কোনো বাউন্ডনেস ছিল না, আমরা টোটালি ফ্রি ছিলাম, যা খুশি তাই করে বেড়াতাম। এবারে গান আছে, আমরা সবাই রাজা আমাদেরই রাজার রাজত্বে, নইলে মোরা রাজার সাথে মিলব কি শর্তে, আমরা সবাই রাজা, তাই না? তাহলে এই গানটা যদি আমরা একটা বাচ্চা ছেলের কনসেপ্ট থেকে দেখি, তাহলে আমরা সেটাই তো দেখতে পাচ্ছি, যে বাচ্চা ছেলেরা সবাই রাজা, তারা নিজেদের স্বাধীনতায় চলে। তুমি একটা বাচ্চা ছেলেকে জোর করে কিছু করাতে পারবে না, জোর করে যদি কিছু করাও সেটা ভালো হয় না, সেটা খারাপ হয়। তার ইফেক্টটা অনেক পরে পড়ে, আমরা হয়তো ইনস্ট্যান্টলি দেখতে পাবো না, কিন্তু সেই ইফেক্টটা রয়ে যায় বাচ্চার মধ্যে, সেই ইফেক্টটা পরবর্তী ক্ষেত্রে সেই বাচ্চার মধ্যে রিফ্লেক্টেড হয়। তাহলে এখানে প্রথমেই আমরা বয়হুড দেখতে পাচ্ছি, অর্থাৎ ওয়ার্ডসওয়ার্থ তার যদিও তখন 28 বছর বয়স হয়ে গেছে, তিনি গেছেন, কিন্তু তিনি নেচারকে দেখে তিনি যেন সবকিছু ভুলে গেছেন, তিনি যেন সে আবার তার শৈশব বেলায় ফিরে গেছেন, এবং তিনি নেচারের মধ্যে কি করছেন, আনন্দের সাথে কেয়ারলেসলি কোনো কিছু চিন্তা না করে ফ্রিলি তিনি ঘুরে বেড়াচ্ছেন। এটা আমরা দেখতে পাই লাইন নাম্বার 1 থেকে 49, 1 নম্বর লাইন থেকে 49 নম্বর লাইন অবধি আমরা যে থিমটা পাই সেটা মনে হয় যে ওয়ার্ডসওয়ার্থ একটা বয়হুডকে ডিসক্রাইব করছেন। বয়হুডকে শিশুদের মতো তিনি ঝাঁপিয়ে বেড়াচ্ছেন, হরিণ শাবক যেমন ঝাঁপিয়ে বেড়ায়। দেখবে যে কোনো বাচ্চা, হরিণের বাচ্চা বলো, ছাগলের বাচ্চা বলো, গরুর বাচ্চা বলো, লক্ষ্য করে দেখবে বিরাট ছোটে দেখবে টিড়িং বিড়িং করে লাফায়। বাচ্চা মানেই তো তারা ওরকম লাফাবে। বড় হলে কি আর লাফাবে? আর লাফাতে ভালো লাগবে? আর ভালো লাগবে না। যত বড় হবে তত লাফাতে ভুলে যাবে, আনন্দ করতে ভুলে যাবে, তত জড়তা আসবে, বিভিন্ন ফ্রাস্ট্রেশন টেনশন চেপে ধরবে। তাই মাঝে মাঝে ছোট হওয়া দরকার। সবসময় এত রুলস রেগুলেশনস, আরে লোকে কি ভাববে, যে যা ভাবছে ভাবুক। মাঝে মাঝে পুজো অনুষ্ঠানে বা কোনো অনুষ্ঠানে যখন গান বাজবে, ডিজে গান, নেচে নিতে হবে একবার, মনটাকে বাচ্চা করে নিতে হবে। আমি প্রফেসর, আমি মাস্টার, লোকে কি ভাববে, ভাবুক না, যে ভাবছে ভাবুক। তুমি যখন কষ্টে থাকবে, তুমি যখন ফ্রাস্ট্রেশন থাকবে, তখন তো লোকে তোমার কথা ভাববে না।
ভাববে কি? তখন কখনোই ভাববে না। তাহলে এত ভাবার কি আছে? লোকে কি ভাববে? নিজের লাইফকে নিজের মতো লিড করো, আনন্দ করো, ফুর্তি করো। জীবন তো একবারই, জীবন তো আর বারবার পাবে না। মৃত্যুর পর কি হবে কেউ জানে না। মৃত্যুর পর নরকে যাবে না স্বর্গে যাবে, গরম তেলে ভাজবে না ফুলের বিছানায় শুয়ে রাখবে, এগুলো সব গল্প কথা। এগুলো কেউ দেখেও নি, আর কারো এক্সপিরিয়েন্সও নেই। কিন্তু আমাদের জলজীবন্ত জীবন, মানে জীবনটাকে আমরা তো দেখতে পাচ্ছি। তো এটাকেই যদি তুমি আনন্দ করতে ভুলে যাও, যদি সবসময় টেনশন, রেস্ট্রিকশন, দুঃখ, জড়তা নিয়ে রয়ে গেলে, তাহলে জীবন শেষ হয়ে গেল। তাহলে জীবন একটা পাইল হয়ে যাবে, একটা বোঝা হয়ে যাবে, পাহাড় হয়ে যাবে। ওকে, তাহলে প্রথম স্টেজ তিনি বয়হুড দেখিয়েছেন। সেকেন্ড স্টেজ, যেটা লাইন নাম্বার 50 থেকে লাইন নাম্বার 111, অর্থাৎ 50 নাম্বার লাইন থেকে 111 নাম্বার লাইনে দেখতে পাচ্ছি। এখানে কি দেখতে পাচ্ছি বাবা? The second stage is the stage of mind where he is observing the external beauty of nature. তাহলে এখানে কবি ইউথ হয়েছেন। প্রথমে তিনি ঘুরে বেড়াচ্ছিলেন কেয়ারলেসলি নেচারের মধ্যে, ফ্রিলি ঘুরে বেড়াচ্ছিলেন, তার অত চিন্তা ভাবনা ছিল না। যখন ইউথ হয়েছেন, তিনি কিন্তু নেচারের যে এক্সটার্নাল বিউটি, সেই এক্সটার্নাল বিউটিটাকে উপভোগ করছেন, অবজার্ভ করছেন। অর্থাৎ তিনি নেচারকে রিয়েলাইজ করছেন। ফার্স্ট স্টেজে তিনি যেমন ফ্রিলি কেয়ারলেসলি ঘুরে বেড়াচ্ছিলেন, এখানে কিন্তু আর অত কেয়ারলেস নেই। এখানে কিন্তু তার মধ্যে একটা অবজার্ভিং কোয়ালিটি এসেছে। তিনি অবজার্ভ করছেন নেচারের প্রত্যেকটা বিষয়কে, নেচারের যে এক্সটার্নাল বিউটি রয়েছে। অর্থাৎ এই যে ঝর্ণা ঝরঝর করে পড়ছে, ঝর্ণার দেখে যে উপভোগ করা যাচ্ছে, সন্ধ্যাবেলা হচ্ছে, সূর্যটা লাল হয়ে অস্ত হচ্ছে, ওই যে দেখে, ওটাই তো এক্সটার্নাল, যেটা বাহ্যিক, যেটা আমরা বাইরে থেকে দেখতে পাই, সেটাই তো এক্সটার্নাল ফ্যাক্টর। সেই এক্সটার্নাল ফ্যাক্টরকে দেখে তার আনন্দ হচ্ছে। আর 3 নম্বর স্টেজ, তাকে বলা হয় স্টেজ অফ ট্রান্সফরমেশন, যেটা লাইন নাম্বার 112 থেকে লাইন নাম্বার 162-তে রয়েছে। এখানে কি দেখা যাচ্ছে? এখানে দেখা যাচ্ছে poet's realization which is now very much spiritual and intellectual. এখানে কবির রিয়েলাইজেশন হচ্ছে, কবি রিয়েলাইজ করছেন, কবি ইনার বিউটিটাকে খুঁজে পাচ্ছেন। কার ইনার বিউটিটাকে? নেচারের। প্রথমে তিনি নেচারের মধ্যে ঘুরে বেড়ালেন, অর্থাৎ ওয়ার্ডসওয়ার্থ নিজে যখন টিনটান অ্যাবেতে গেলেন, তিনি প্রথমে বাচ্চাদের মতো ঘুরে বেড়ালেন চারিদিকে। তারপর তিনি কি করলেন? একটা ইউথের মতো তিনি অবজার্ভ করলেন এক্সটার্নাল ফ্যাক্টরগুলোকে। তারপর তিনি একটা অভিজ্ঞ মানুষের মতো, একটা এক্সপিরিয়েন্সড মানুষের মতো তিনি ওই এক্সটার্নাল ফ্যাক্টগুলোকে, যে ইন্টারনাল ফ্যাক্টগুলো, সেই ইন্টারনাল ফ্যাক্টগুলোতে নিয়ে আসছেন। অর্থাৎ নেচারের মধ্যে তিনি একটা ইন্টেলেকচুয়াল, একটা স্পিরিচুয়াল অ্যাটমসফিয়ার খুঁজে বার করছেন। তো এই 3টে স্টেজে আমরা কবিতাটাকে দেখতে পাচ্ছি। কবি গিয়ে ছোট ছেলে হয়ে যাচ্ছেন, তারপর তিনি ইউথ হচ্ছেন, তারপর তিনি একটা এক্সপিরিয়েন্সড ম্যান। দেখো, সেই সংস অফ ইনোসেন্স আর এক্সপিরিয়েন্সের কথা মনে করে দিচ্ছে আমাদের। যদিও সংস অফ ইনোসেন্স এক্সপিরিয়েন্স অনেকটাই আলাদা বিষয়, বাট এখানেও একটা এক্সপিরিয়েন্স ঘটছে। তোমরা যদি ডাইলান থমাসকে পড়ো না, ডাইলান থমাস বলে একজন রাইটার আছেন মডার্ন পিরিয়ডে, তার একটা কবিতা আছে ফার্ন হিল। তার একটা কবিতা আছে ফার্ন হিল। এই ফার্ন হিল কবিতাটা পড়বে, এটা পড়লেই তুমি এই ওয়ার্ডসওয়ার্থিয়ান যে বিউটি, ওয়ার্ডসওয়ার্থিয়ান যে কনসেপ্ট, সেই ওয়ার্ডসওয়ার্থিয়ান কনসেপ্ট পেয়ে যাবে। অর্থাৎ ওয়ার্ডসওয়ার্থ তার যেমন কনসেপ্টটাকে তুলে ধরেছেন, একবারই একটা ডেভেলপমেন্টের কনসেপ্ট, যে আমাদের যে ডেভেলপমেন্ট হচ্ছে লাইফে, আস্তে আস্তে আমরা কিরকম ফ্রিডম থেকে ফাউন্ডেশনের দিকে এগিয়ে যাচ্ছি, ঠিক সেই রকমই তুমি যদি ফার্ন হিল পড়ো ডাইলান থমাসের, সেখানেও তোমরা এই ব্যাপারটাকে দেখতে পাবে। ওকে, সো দিস ইজ দ্য ব্যাকগ্রাউন্ড অফ দ্য পোয়েম টিনটান অ্যাবে। টিনটান অ্যাবে আমাদের কবির লাইফের গল্প। কারণ রোমান্টিক পিরিয়ডের তো এটাই বৈশিষ্ট্য, রোমান্টিক পিরিয়ডের তো এটাই বৈশিষ্ট্য। রোমান্টিক পিরিয়ড কি করবে?
তোমার পার্সোনাল থট, পার্সোনাল অ্যাটমসফিয়ার, পার্সোনাল কথা, সাবজেক্টিভিটির কথা বলবে। তাহলে ওয়ার্ডসওয়ার্থের মধ্যেও যে সাবজেক্টিভিটি, তার এই টিনটান কবিতার অ্যাবে লিখতে গিয়ে সেই সাবজেক্টিভিটি আমরা দেখতে পেলাম। তিনি টিনটানে গেছেন, সেখানে একটা অ্যাবেতে ভিজিট করেছেন, একটা মন্দিরে ভিজিট করেছেন, যেটা পোড়ো মন্দির। সে 1131-এ বানানো একটা মন্দির, এটা প্রায় ধ্বংস প্রায় হয়ে গেছে। তার যে আশেপাশের অ্যাটমসফিয়ারটা কবিকে এতটাই ইন্সপায়ার করছে, কবি স্পিরিচুয়ালি, ইমোশনালি এতটাই ইন্সপায়ার হচ্ছেন, তিনি লিখে ফেলছেন টিনটান অ্যাবে কবিতা। এই জন্য তো ওয়ার্ডসওয়ার্থ বলছেন যে পোয়েট্রি ইজ দ্য স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিংস, ইমোশন রিকালেক্টেড ফ্রম ট্রাঙ্কুইলিটি। কবিতা হচ্ছে মনের মধ্যে জমে থাকা যে ইমোশনগুলো, যে ফিলিংগুলো, সেইগুলোকে ঝরঝরিয়ে বহিঃপ্রকাশ করাই হচ্ছে কবিতা। অর্থাৎ তিনি নেচার দেখছেন, নেচার উপভোগ করছেন, নেচার থেকে ইন্সপিরেশন নিচ্ছেন, নেচার থেকে ইন্সপায়ার করছে, এবং সেই নেচারকেই তিনি তার কবিতার মাধ্যমে ঝরঝরিয়ে প্রকাশ করছেন। তার টিনটান অ্যাবের ওপর আমাদের যে ইন্ট্রোডাকশন ক্লাস, সেটা এখানেই শেষ হলো।